দেখা যাচ্ছে ম্যাম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 তো শুরু হয়েছিল দ্য চ্যালেঞ্জেস অফ স্টার্টিং এ বিজনেস। ওখানে প্রথম থেকে আমাদের এন্টারপ্রেনারশিপ ছিল, আপনার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ছিল, কেন আপনি আপনার নিজস্ব বিজনেস শুরু করবেন, এরকম অনেক কথাবার্তা ছিল আর কি। তো আমরা বলছিলাম যে আমাদের বিজনেসের ক্ষেত্রে একটা প্ল্যানিং করতে হবে। ঠিক আছে, আপনি যে কোনো কিছু করার আগে কিন্তু আপনার একটা প্ল্যান থাকতে হবে, শুধু বিজনেস না, আসলে যে কোনো কিছু করার আগে আপনাকে একটা প্ল্যানিং করতে হবে। সেই প্ল্যানিং এর সেকশনস অফ দ্য বিজনেস প্ল্যান, সেই বিজনেস প্ল্যানে কিছু সেকশন আছে, সেকশনস অফ দ্য বিজনেস প্ল্যান। হ্যাঁ, বিজনেস প্ল্যানের সেকশনের কথা বলা হচ্ছে। দ্যাট মিন্স আপনি যখন প্ল্যানটা করবেন, বিজনেস প্ল্যানিংটা আপনি যখন করবেন, সেই বিজনেস প্ল্যানিং এর ক্ষেত্রে আপনি কি কি ব্যাপারগুলো রাখবেন। ঠিক আছে, যে যখন আমরা বিজনেসের ক্ষেত্রে প্ল্যানিংটা করবেন, যেমন আপনি আপনার এইম ইন লাইফ যখন আমরা ছোটবেলায় পড়ে আসছি যে আপনি আসলে জীবনে কি হতে চান, সেটা প্ল্যানিংটা কিন্তু একরকম হয়, সেরকম বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্ল্যানিংটা একটু অন্যরকম হবে। তারপরে যখন বিজনেসের ক্ষেত্রে প্ল্যানিংটা করবেন এবং সেই প্ল্যানিং এর কিছু সেকশন থাকে, দ্যাট মিন্স প্রত্যেকটা পরে কোনটা স্টেজ গুলো আসবে এবং সেগুলো কি কি হবে সেগুলো সম্পর্কে পুরো প্ল্যান কিন্তু আপনাকে করতে হবে। এটা আরো একটা উদ্দেশ্য আছে, এই যে অনেক সময় অনেকে অডিট করতে আসে না, দেখতে আসে বা আপনার বিজনেস সম্পর্কে জানতে চাইতে পারে, কাজটা করছেন, আপনার যে বিজনেসটা পরিচালনা করছেন তা আসলে আপনি কি প্ল্যানে করছেন বা কি আছে, আপনার উদ্দেশ্য কি, তাই না, আপনার ভিতরে ঘটনা কি, আপনার কোন প্ল্যানে কাজ করছেন, এটা আপনি আমাকে এক নজরে দেখান। দ্যাট মিন্স আপনার বিজনেস সম্পর্কে জাস্ট একটা 2-3 পেজের ভিতরে আপনি তাকে একটা ধারণা দিবেন। ঠিক আছে, সামারি আকারে আপনি কি করতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোনো সামারি করি না। আগে যখন আমরা যে ভাব সম্প্রসারণ করতাম, সারাংশ করতাম, ওখানে আমরা সামারি করতাম, যে অনেক বড় কিছু লেখা থাকে, নিচেটাকে সামারি করতে হয়। তো বিজনেস প্ল্যানের সেকশনগুলো হচ্ছে এরকম, যদি কেউ কখনো আপনার বিজনেস সম্পর্কে এক নজরে একটু ধারণা নিতে চায়, সেক্ষেত্রে যেন সে আপনার এই 2-3 পেজের এই সামারিটা দেখে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আপনি কি করতে চাচ্ছেন। তো প্রথমত আমাদের এখানে প্ল্যানে যে প্রথম যে ফার্স্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ সামারি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে এক্সিকিউটিভ সামারি। যে এক্সিকিউটিভ সামারি ইজ এ 1 to 3 page overview of the business plan. It's actually the most important part of the business plan. It's what the reader looks at first, and if it does not capture the reader's attention, it might be the only thing that he or she looks at. বলছে আসলে এটা আপনাকে সামারি করতে বলছে, সামারিটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ হতে হবে। আপনার পুরো বিজনেস প্ল্যানে এটা একটা শর্ট করে দেওয়া থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট, যেন এটা রিডারটা যারা দেখতে চাইবে শুধু সে অ্যাট্রাকটিভ না হয়, সে একটা বুঝতে রিডারকে অ্যাটেনশন গেট করতে না পারে, তাহলে কিন্তু এটা আসলে সেরকম কিছু একটা হবে না। দ্যাট মিন্স আপনি যখন সামারিটা করবেন, সেই সামারিটা অবশ্যই তার অ্যাটেনশন নিতে পারে এরকম কোনো সামারি হতে হবে। ওকে, এরপরে হচ্ছে আমরা বলছি মানে এক কথায় বিজনেস প্ল্যান যখন করছেন সেটাও বেসিক্যালি আমরা বলছি পুরো বিজনেসের যে ব্যাপারটা ওখানে থাকছে, তার ভিতরে যখন এক্সিকিউটিভ সামারি করছেন ওটাও আপনার বিজনেস প্ল্যানিং সম্পর্কে সামারিটা করা থাকবে। বিজনেস প্ল্যানিং সম্পর্কে, বিজনেস প্ল্যানের ভিতরে আপনার পুরো বিজনেস সম্পর্কে সামারি করা থাকবে, আর এক্সিকিউটিভ সামারির ভিতরে আপনার কি কি বিজনেস প্ল্যান সেই অনুযায়ী এখানে সামারিটা করা থাকবে। এটাকে বলছি আমরা আমাদের এক্সিকিউটিভ সামারি। আর এখানে অনেক কথাবার্তা লেখা আছে, আপনারা শর্ট করে মনে রাখলেই হবে। এরপর হচ্ছে ডেসক্রিপশন অফ প্রপোজড বিজনেস। সবচেয়ে ভালো হতো যদি আপনাদের পরীক্ষায় যে ফিজিক্যালি এসে হতো, তাহলে প্রশ্নগুলো আপনারা পড়তে পারতেন, অ্যান্সার করতে পারতেন, তখন বেশি ভালো হতো। ঠিক আছে, আপনারা ভাইবার জন্য একটু পড়বেন। আর ডেসক্রিপশন অফ প্রপোজড বিজনেস, এরপরে আমরা বলছি প্রথমত আমাদের গেলে সামারি দিতে হবে, প্ল্যানিং এর ভিতরে আপনার প্রথমত সামারি থাকতে হবে। এরপর ডেসক্রিপশন অফ প্রপোজড বিজনেস, you present a brief description of the company and tell the reader why you are starting your business, what benefits it provides and why it will be successful. বলছে এরপর এই যে আপনি আপনার বিজনেসটা করছেন, এটা আসলে কেন আপনি এই বিজনেসটাই শুরু করলেন, কারণ বিজনেস তো অনেক রকমের আছে, অনেক ধরনের হতে পারে। তো আপনি কেন এই বিজনেসটাকে আপনি শুরু করলেন, এখান থেকে আপনি কি সুবিধা পাচ্ছেন এবং এটা কেন সাকসেসফুল হবে, এইটা নিয়ে কিছু ডেসক্রিপশন দেওয়া থাকবে, কিছু বর্ণনা করা থাকবে। সেখানে এই ডেসক্রিপশনের ভিতরে কিছু ব্যাপার থাকছে বা বিভিন্ন কোশ্চেনের কথা এখানে বলা হচ্ছে। দ্যাট মিন্স আপনি যখন আপনার বিজনেস সম্পর্কে ডেসক্রিপশনটা দিবেন, সেখানে কিছু কথা থাকবে, কিছু কোশ্চেন থাকবে, যেমন what will your proposed company do, will it be a manufacturer, a retailer or a service provider? বলছে আসলে আপনার কোম্পানিটা কিরকম হবে, এটা কি আসলে ম্যানুফ্যাকচারার কোম্পানি হবে, নাকি রিটেইলার কোম্পানি হবে, নাকি কোনো সার্ভিস প্রোভাইডার এরকম কোনো কোম্পানি হবে। ঠিক আছে, একটা যে আপনি খুচরা ব্যবসায়ী হবেন, নাকি আপনি উৎপাদনকারী প্রতিষ্ঠান হবেন, পাইকারি ব্যবসা হবেন, নাকি আপনি সেবামূলক কোনো প্রতিষ্ঠান হবে আপনার প্রতিষ্ঠানটা। এবার বলছে যে হট গুডস অর সার্ভিস উইল ইট প্রোভাইড, আপনার কোম্পানিটা আপনার বিজনেসটা কি ধরনের গুড সার্ভিস বা কি পণ্য বা সেবা তারা প্রোভাইড করবে। why are your goods or service unique? এই দেখেন আপনি যখন বিজনেস করতে চাইছেন, অবভিয়াসলি আপনাকে বাজারে নামতে হবে, দ্যাট মিন্স আপনাকে কম্পিটিশন করতে হবে। তো যখন আপনি কম্পিটিশন করতে চাইবেন বা কম্পিটিশনটা করবেন, আপনার যে বাজারে কম্পিটিটর থাকছে তার সাথে কিন্তু অবশ্যই আপনার প্রোডাক্টকে আপনার তুলনা করতে হবে। এখন নিশ্চয়ই আপনি কম্পিটিশন করার সময় আপনি বলবেন যে হ্যাঁ আমার গুডস আর সার্ভিসটা কিন্তু অন্যদের থেকে ইউনিক। এই যে আপনি যে বলছেন যে আপনার প্রোডাক্টটা বা আপনার
যে পণ্যটা আছে সেটা অন্যদের থেকে বেটার, কেন ইউনিক, কেন আমি ওরটা না কিনে আপনারটাই কিনবো। কারণ যখন আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখাবেন বা আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে বলবেন, আপনাকে কিন্তু অবশ্যই বলতে হবে, কারণ আপনার তো একটাই না, তাই না? আপনার তো অনেকগুলো অল্টারনেটিভ প্রোডাক্ট বাজারে আছে, অনেক কোম্পানি আছে যারা একই ধরনের প্রোডাক্টের বিজনেসটা করছে। এখন সো আপনাকে কাস্টমারকে বলতে হবে যে আপনি ওটা না কিনে, ওই কোম্পানি ওই ব্র্যান্ডের জিনিসটা না কিনে কেন আপনি আমার ব্র্যান্ডের জিনিসটা কিনবেন, কেন আমার প্রোডাক্টটা ইউনিক। এরপরে আমরা বলছি হু উইল বি ইওর মেইন কাস্টমার, দ্যাট মিনস আপনার মেইন কাস্টমার কারা। যদি আপনি এরকম কোনো ফিমেল প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, অবভিয়াসলি আপনার মেইন কাস্টমার ফিমেল। আর যদি এরকম হয় আপনি মেল ফিমেল সবাই, মানে আপনার মেল ফিমেল যে কোনো হতে পারে, আপনার কাস্টমার ইয়াং জেনারেশন বেবিতে প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, তাহলে অবশ্যই আপনার মেইন কাস্টমার হচ্ছে বেবি। সো এটার কিন্তু এখানে উল্লেখ থাকতে হবে যে কারা আপনার অ্যাকচুয়াল কাস্টমার, দ্যাট মিনস আপনার মেইন কাস্টমার কারা। এরপরে আমরা বলছি যে হাউ উইল ইওর গুডস অর সার্ভিস বি সোল্ড, কোন ওয়েতে আপনার প্রোডাক্টটাকে আপনি সোল্ড করবেন, ঠিক আছে? আপনার প্রোডাক্টটাকে কিভাবে বিক্রি করবেন, দ্যাট মিনস আপনার প্রোডাক্টকে আপনি কি রিটেলার হবেন যে আপনার কাছ থেকে এসে কাস্টমার কিনবে, নাকি আপনি প্রোডাক্ট তৈরি করে সেটা হচ্ছে অন্য কোনো এজেন্টের কাছে বা অন্য কোনো পাইকারি ব্যবসার কাছে আপনি সেল করবেন। Where will your business be located? That means আপনি যে বিজনেসটা করছেন সেটা একটা জায়গা লাগবে, তাই না? একটা প্রতিষ্ঠানের জন্য আপনার কিছু একটা জায়গা লাগবে, সেই জায়গাটা আসলে কোথায় হবে। এই যে এই সম্পূর্ণ বিবরণগুলো বিজনেস সম্পর্কে কিন্তু এই যে ডেসক্রিপশন অফ প্রপোজ বিজনেসের মধ্যে থাকতে হবে। দ্যাট মিনস এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আপনার প্রপোজ বিজনেসের মধ্যে থাকতে হবে। অনেক কথা আপনি ওখানে বলে দিবেন যে আমার এইটা বিজনেস, মেইন কাস্টমার এরা, আমার বিজনেস হচ্ছে আমরা এই ধরনের প্রতিষ্ঠান, আমি এই কারণে ইউনিক আমার প্রোডাক্টটা আমি এদের কাছে সেল করব, এবং আমার প্রোডাক্টটা হচ্ছে এখানে অবস্থান, দেখুন আমার কোম্পানিটা এখানে অবস্থান করছে। এরপর বলছি আমরা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস, এটা কিন্তু একটাই কোশ্চেন, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। সেকশনস অফ এ বিজনেস প্ল্যানের ভিতরে কিন্তু প্রথমত ছিল আমাদের এক্সিকিউটিভ সামারি, এরপর ছিল হচ্ছে আমাদের ডেসক্রিপশন অফ প্রপোজড বিজনেস, এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস। তো ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস ক্ষেত্রে এখানে কিছু কোশ্চেন অ্যানালাইজ করা আছে ওই যে প্রপোজড বিজনেসের মতো, যে হাউ লার্জ ইজ দ্য ইন্ডাস্ট্রি, হোয়াট আর টোটাল সেলস ফর দ্য ইন্ডাস্ট্রি ইন ভলিউম এন্ড ডলার্স, মানে আপনার প্রতিষ্ঠানটা আসলে কত বড়, ওখানে কতটুকু সেল হচ্ছে, আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি ম্যাচিউর অথবা নতুন কোম্পানি কিনা, দ্যাট মিনস আপনার কোম্পানিটা একেবারে নতুন কিনা সাকসেসফুল হওয়ার জন্য, কিংবা আপনি একটা ম্যাচিউর প্রোডাক্টে বিজনেস করছেন কিনা, what opportunities exist in the industry, what threats exist। আচ্ছা, এগুলো আপনারা জানেন না যেহেতু আপনাদের হচ্ছে বিজনেসের মানে পড়াশোনা আপনাদের করেন নাই। একটা কথা মনে রাখবেন যে আসলে আমরা কিন্তু প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে আমরা একটা অ্যানালাইসিস করি, ওটাকে বলা হয় SWOT অ্যানালাইসিস, ঠিক আছে? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, আর একটা হচ্ছে থ্রেট, SWOT, ওকে, SWOT, এটাকে বলি আমরা SWOT অ্যানালাইসিস, দ্যাট মিনস স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, আর একটা হচ্ছে থ্রেট। তো এইটা এখানে বলছি আসলে আপনার প্রতিষ্ঠানের অপরচুনিটি কি, বা আপনার প্রতিষ্ঠানের থ্রেটটা কি হচ্ছে, বা আপনার প্রতিষ্ঠানের স্ট্রেংথটা কি, আপনার প্রতিষ্ঠানের উইকনেসটা কি। আচ্ছা, যদি এইটা আমি আপনাদেরকে বললাম একটু বলি মনে রাখার জন্য, আসলে দেখেন যে একটা এক্সাম্পল দিলে আপনারা বেশি ক্লিয়ার হবেন। যে সাপোজ ধরেন যে আপনার প্রতিষ্ঠানে অনেক ভালো কর্মী আছে, ঠিক আছে, আপনার এমপ্লয়ার অনেক বেশি দক্ষ, এটা হচ্ছে আপনার স্ট্রেংথ। আপনার প্রতিষ্ঠানে আপনার কোম্পানিতে এমপ্লয়ার অনেক বেশি দক্ষ, তারা যে কোনো কাজ খুবই দক্ষতা সহকারে তারা করতে পারে, বা তারা অনেক বেশি জানে এই সম্পর্কে, এটা হচ্ছে আপনার স্ট্রেংথ। ঠিক বিপরীতটা হচ্ছে আপনার উইকনেস, যে আপনার প্রতিষ্ঠানে এরকম কোনো কর্মী নাই, দ্যাট মিনস আপনার প্রতিষ্ঠানে এমপ্লয়াররা খুব বেশি দক্ষ না, কোনো রকম চলে আর কি, এটা হচ্ছে আপনার উইকনেস। এখন অপরচুনিটি কি আর থ্রেটটাই বা কি, এখন এটা চিন্তা করেন, কথা আমি একটা এক্সাম্পল দেই। আচ্ছা, সাপোজ আপনার হচ্ছে যে বিজনেসটা আছে, আপনি বিজনেস করছেন হচ্ছে এই যে এটা আপনার হেলমেট পরেন না বাইক চালানোর সময়, এই যে হেলমেট নিয়ে আপনার, ঠিক আছে, এই হেলমেটটা নিয়ে আপনি বিজনেস করছেন, ঠিক আছে, আপনার এরকম মোটরসাইকেল বাইক আছে, হেলমেট আছে, এটা এখন হঠাৎ করে সরকার থেকে ঘোষণা দেওয়া হলো যে আসলে যতজন বাইকে উঠবে সবাইকে বাধ্যতামূলক হেলমেটটা পরতেই হবে, আদারওয়াইজ তাকে জরিমানা করা হবে। এই দেখেন, এটা কিন্তু আপনাদের একটা অপরচুনিটি। তার মানে কি, এই ঘোষণা শোনার সঙ্গে কিন্তু অবভিয়াসলি মানুষ আপনার মানে যাদের হেলমেটটা নাই তারা কিন্তু আপনার থেকে কিনবে, এটা হচ্ছে আপনার একটা অপরচুনিটি ক্রিয়েট হলো, ঠিক আছে। ঠিক সেটা এরকম উল্টো রকম হতে পারে যে আপনি কোনো একটা প্রোডাক্ট তৈরি করছেন, কোনো একটা প্রোডাক্ট কোনো ঝামেলার কারণে আপনি অনেক প্রোডাক্ট তৈরি করে ফেলছেন, কিন্তু কোনো একটা ঝামেলার কারণে বা কিছু একটা কারণে ওটা হলো কি একেবারে সরকার থেকে ঘোষণা যে আপনার এই প্রোডাক্টটা বা এই প্রোডাক্টটা ইউজ করা যাবে না, এই প্রোডাক্ট বাজারে চলবে না, এটা কিন্তু আপনাদের একটা থ্রেট হবে। এটাকে বলছি আমরা আমাদের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, আর একটা হচ্ছে থ্রেট। তো যখন আপনি এরকম কোনো বিজনেসে প্ল্যান করবেন, সেখানে কিন্তু অ্যাটলিস্ট আপনি আপনার এই যে অপরচুনিটি গুলো আপনার ওখানে কি কি আছে, কি কি সুবিধা হতে পারে, বা আপনার জন্য কি হুমকি স্বরূপ হতে পারে, বা আপনার স্ট্রেংথটা কি, যেমন আরেকটা হতে পারে আপনার ক্যাপিটাল অনেক বেশি আছে, আপনার মানি প্রবলেম নাই, এটা হচ্ছে আপনার স্ট্রেংথ।
ঠিক বিপরীত ওরকম হতে পারে, আপনার টাকা পয়সার খুব অভাব, খুব সংকট, যদি কোনো কারণে রিস্ক মানে যদি কোনো লস হয়ে যায় বিজনেসে, আপনি খুব বিপদে পড়ে যাবেন। এটা হচ্ছে আপনার একটা উইকনেস। যাই হোক, এত কিছু বললাম এই কারণে, তো আসলে সবকিছু এগুলো ডেসক্রিপশন আপনার এখানে থাকতে হবে একটা বিজনেস প্ল্যানিং এর ভিতরে। এরপর আমরা বলছি যে what factors will influence future expansion or contraction of the industry. That means ভবিষ্যতে কোন কোন ফ্যাক্টর গুলো আপনার এখানে মানে ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করবে আপনার ফ্যাক্টরিতে। What is the overall outlook for the industry? Who are your major competitors in the industry? How does your product differ from those of your competitors? এই যে আপনাকে এখন চিন্তা করতে হবে যে কে আপনার মেইন কম্পিটিটর, কে আপনার মেজর কম্পিটিটর, কার সাথে আপনি সরাসরি কম্পিটিশনটা করবেন এবং আপনার প্রোডাক্টটা কম্পিটিটরের থেকে কেন আলাদা। ঠিক আছে, আপনার প্রোডাক্টটা কম্পিটিটরের থেকে কেন আলাদা। আচ্ছা, এটা আমরা বলছি না যে হু আর ইউর মেজর কম্পিটিটরস ইন দ্য ইন্ডাস্ট্রি, যে আপনার বসে আসলে মেইন কম্পিটিটর বা মেজর কম্পিটিটর কারা, এটা আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে আইডেন্টিফাই করবেন। একটা নরমাল একটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে যেহেতু হচ্ছে আচ্ছা একটা গাড়ি আছে, হ্যাঁ, গাড়িটা হচ্ছে আপনার শেভরলেট, দ্যাট মিন্স কারের মতো কার টাইপ যে গাড়িগুলো থাকে এটাকে বলা হয় ওনার নরমালি আপনার এই যে এনএসআই তারপরে এফবিআই এনারা ইউজ করে আর কি, হ্যাঁ, কার টাইপ যে গাড়িগুলো শেভরলেট যে গাড়িটা আছে ওই গাড়িটা কিন্তু ওর কম্পিটিশন করবে হচ্ছে ফোর্ড গাড়ি, ফোর্ড কোম্পানির সাথে, কারণ ফোর্ডও কিন্তু একই রকমের গাড়ি বানায়, যে এরকম আপনি কার টাইপের যে গাড়িগুলো আছে। এখন এই যে আপনার যে গাড়ির কথা বললাম শেভরলেট বা ফোর্ড, এরা কিন্তু কখনোই আপনার ফেরারির সাথে কম্পিটিশন করবে না, কারণ ফেরারি কিন্তু এই ফেরারি ব্র্যান্ড মানেই হচ্ছে আমরা বুঝি খুব লাক্সারিয়াস কার, লাক্সারিয়াস গাড়ি। সো আপনাকে বুঝতে হবে যে আপনি কার সাথে কম্পিটিশনটা করবেন। আর যদি আপনাদের এই যে এখানে বগুড়া পার্সপেক্টিভে এক্সাম্পল দিই, তাহলে একটু মনে করবেন এই যে আপনাদের এখানে বগুড়াতে কোন কেক ভালো চলে বলেন তো, কোথাকার কেক ভালো চলে বলেন? আকবরিয়া, শ্যামলী। আকবরিয়া থেকে কিন্তু শ্যামলীটা বেশি চলে, সুগার কুইনের। ঠিক আছে, শ্যামলী কেক কিন্তু বেশি ভালো চলছে সুগার কুইনের। এখন দেখেন সুগার কুইন কার সাথে কম্পিটিশন করবে? সুগার কুইন কিন্তু এখন বর্তমানে কম্পিটিশন করবে, বা এখন ওই যে আপনার ইয়ে আসছে না রয়্যাল এন্ড আর্ট নাকি একটা আসছে কেকের ইয়ে, দেখলাম এই পাশে, হ্যাঁ, এর সাথে কিন্তু কম্পিটিশন করবে, কারণ ওর লেভেলে হচ্ছে এইটা। কিন্তু সুগার কুইন কখনো এই যে আপনার নরমাল যে অন্যান্য কেক গুলো থাকে এর সাথে কিন্তু কখনো কম্পিটিশন করবে না। আর আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কার সাথে কম্পিটিশনটা করবেন। ঠিক আছে, এটা এখানে বলা হচ্ছে আসলে আপনার মেজর কম্পিটিটর কারা, এবং অবশ্যই আপনার প্রোডাক্টটা কেন আপনার কম্পিটিটর থেকে বেটার, কিভাবে আপনি আলাদা করবেন সেটা আপনাকে দেখাইতে হবে। এই হচ্ছে গেল 3 নাম্বার পয়েন্টটা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে মিশন স্টেটমেন্ট এন্ড কোর ভ্যালু। মিশন আর ভিশন এসব কি শুনছেন কখনো? বলেন, ওয়ার্ডগুলো কি পরিচিত? মিশন আর ভিশন পরিচিত ম্যাম, কিন্তু মানে তো বুঝতেছি না। আচ্ছা, কেউ বলতে পারবেন মিশন ভিশন কি? ম্যাডাম, ভিশন হচ্ছে একটা লক্ষ্য, আর ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কার্যক্রম ওটাকে মূলত মিশন বলে, এরকম কিছু হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার আইডিয়া ঠিক আছে। হ্যাঁ, ভিশনটা হচ্ছে আপনার লং টার্ম কোনো কিছু, দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, একটু মনে রাখবেন। হ্যাঁ, এগুলো টার্ম গুলো আসলে আপনার বিজনেস সিএসি বলে না, এগুলো আসলে মনে রাখবেন যে ভিশন হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা, সেটা হচ্ছে আপনার ভিশন। ঠিক আছে, আর মিশন হচ্ছে সেই ভিশনটাকে বাস্তবায়ন করার জন্য আপনি ছোট ছোট যে কাজগুলো বর্তমানে করবেন, এটা হচ্ছে আপনার মিশন। যেমন এই যে আপনাদের ইউনিভার্সিটি দেখছেন, কুন্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এখন আপনাদের ইউনিভার্সিটি যদি এখন আপনাদের ইউনিভার্সিটি ভিশন যদি এরকম হয় যে আসলে 10 বছর পরে এটা আসলে কোথায় যেতে চায় বা কোন অবস্থায় দেখতে চায়, যে হ্যাঁ 10 বছর, সরি 10 বছর অনেক বেশি হয়ে যায়, 5 বছর পরে বললাম যে 5 বছর পরে আমি আমার এই প্রতিষ্ঠানটাকে একেবারে একটা নর্থ স্টার বা ব্র্যাক ধরে বলা আছে এরকম একটা অবস্থায় দেখতে চাই, এটা হচ্ছে আমার ভিশন। আর ওই ভিশনটাকে নিয়ে বাস্তবায়ন করার জন্য বর্তমানে আপনি অনেক কিছু করবেন, সবকিছু আপনি কোয়ালিটি এনশিওর করবেন, কোয়ালিটি এডুকেশন করবেন, সবকিছু মিলিয়ে যেগুলো করবেন এটা হচ্ছে আপনার মিশন। এবার বুঝতে পারছেন? জি ম্যাম। হ্যাঁ, তো যখন এটা আমরা এরকম পরিকল্পনা করবো না, বিজনেস প্ল্যান সেকশনটা করবো, তখন কিন্তু ওখানেও কিন্তু আপনার একটা ভিশন থাকবে যে আপনি এই বছর পরে আপনার ব্র্যান্ডটাকে কোথায় নিতে চাচ্ছেন, টপ ক্লাস ব্র্যান্ড হবে কিনা বা কত ভালো হবে, বা আপনি একেবারে সর্বোচ্চ লেভেলে যাবেন কিনা। বিজনেসের বা ব্র্যান্ডের কিন্তু সর্বোচ্চ লেভেল হচ্ছে, এটাকে বলে আমাদের মানে বিজনেসের ভাষায় হচ্ছে ব্র্যান্ড রিজনেন্স লেভেল। দ্যাট মিন্স যে আপনার প্রোডাক্টটা হচ্ছে ওই ব্র্যান্ডের নামে, দ্যাট মিন্স আপনার মানে ব্র্যান্ডের নামে ওই প্রোডাক্টটা পরিচিত হয়ে যাবে। একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে এই যে হুন্ডা মানে কি বলেন তো? হুন্ডা কি বলেন? কোম্পানির নাম। কোম্পানি, এটা আপনি কবে জানেন, কবে জানতে পারছেন?
এটা তো আমি হওয়ার পর থেকে বুদ্ধি বয়স থেকে জানি। আচ্ছা, এটা আপনি বুদ্ধি বয়স থেকে জানেন, কিন্তু এই যে আপনার সাথে এখানে আরো অনেকেই আছেন, অনেকেই কিন্তু এই যে আপনার মতো বুদ্ধি বয়স থেকে জানে না। কোনটা একটা ব্র্যান্ডের নাম ম্যাম? জি ম্যাম। হ্যাঁ, কোনটা একটা হচ্ছে ব্র্যান্ডের নাম, কিন্তু এখনো দেখবেন, এখনো আপনি এরকম অনেক মানুষই খুঁজে পাবেন যারা হচ্ছে হুন্ডা বলতে বাইককে বোঝায়, বাইককে বোঝায়। হ্যাঁ ঠিক আছে, হুন্ডা তো ব্র্যান্ডের নাম, আমি আপনাকে বললাম যে হুন্ডা বলতে এখনো কিন্তু দেখবেন যে অনেকে কিন্তু বাইক মানে হুন্ডা এটা বোঝে। ঠিক আছে, যে হুন্ডা বলতে হয় সেটা মোটরসাইকেল বোঝায়, সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে। তো জিনিস হচ্ছে এরকম, যেটা আসলে একসময় এমন ভাবে পপুলার হয়ে গেছিল, না এমন একটা অবস্থান চলে গেছে যে ওটার নামে ওদের ওই প্রোডাক্টের নামটা ওই নামে পরিচিত হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এখন দেখবেন অনেকে ডিটারজেন্টের ক্ষেত্রে কি বলে হুইল দেন, হুইল মানে যে হুইল মানে সেই হুইল তা কিন্তু না, আপনার অন্য ডিটারজেন্ট হতে পারে, বা ডিটারজেন্টটাকে সেটা হুইল হিসেবে দেখে আর কি। এইটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডের রিজনেন্স লেভেলে চলে যাওয়া, দ্যাট মিনস ও সর্বোচ্চ লেভেলে চলে গেছে, মিশনটাকে বাস্তবায়ন করতে, আর মিশন তো আপনার করছে আলটিমেটলি। ঠিক আছে, তারপরে এরপর বলছি আমরা আমাদের ম্যানেজমেন্ট প্ল্যান। ম্যানেজমেন্ট প্ল্যান, এখন দেখেন আপনি যখন এই যে এত কিছু চিন্তা করছেন যে আমি আমার প্রতিষ্ঠানকে এখানে নিয়ে যাব, এটা করব সেটা করব, মানে অনেক কিছু করব, এই অবস্থায় যাব, অনেক প্রফিট আর্ন করবো, প্রফিটটা থেকে অনেক বেশি ভালো করব, এই সব কিছু করার জন্য কিন্তু আপনার একটা প্ল্যানিং থাকতে হবে। দ্যাট মিনস আপনার একটা ম্যানেজমেন্ট যে আছে, আপনার যে ম্যানেজ করবে যে ব্যাপারগুলো, এরকম কিন্তু কোনো একটা গ্রুপ থাকতে হবে, বা আপনার অথরিটি থাকতে হবে, এরকম অনেক কিছু থাকতে পারে। প্রতিষ্ঠান বললে আমরা অথরিটির কথা বলতে পারি, যেমন আপনাদের ইউনিভার্সিটিতে অথরিটি আছে, বিওটি আছে, দ্যাট মিনস বোর্ড অফ ট্রাস্টিজের মেম্বাররা আছেন, বা ম্যানেজমেন্ট কমিটি আছেন। সেরকম বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনার কাজগুলো বেসিক্যালি কিভাবে ম্যানেজ করা হবে, এই জন্য কিন্তু আপনি একটা কমিটি করতে পারেন, সেখানে কিছু মেম্বার থাকবে এবং সবাই মিলে ম্যানেজমেন্টের টিম মিলে সবকিছু মিলাই কিন্তু আপনার কাজগুলো করবে। এক কথায় যে আপনি যে বিজনেস সেকশনটা যখন করবেন, সেই সেকশনের ভিতরে এই যে আপনার কোয়ালিফিকেশন ম্যানেজমেন্ট টিম এগুলো থাকবে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকবে, গুডস সার্ভিস প্রোডাকশন প্রসেস থাকবে, এই সবকিছু মিলাই এক কথায় যে পুরো প্রসেস আপনি কিভাবে ম্যানেজ করবেন, আপনার পুরো বিজনেসটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, সবকিছু সম্পর্কে সেখানে ক্লিয়ার ধারণা থাকবে। আর এখানে অনেক কিছু বলছে, যেমন আপনার প্রোডাক্ট ডিজাইনটা কিরকম হবে, আপনি প্রোডাক্ট তৈরি করতে কি টেকনোলজি ইউজ করবেন, আপনার প্রোডাকশনের সুবিধাগুলো কি হবে, আপনি হচ্ছে কোথায় তৈরি করছেন, কি কি ইকুইপমেন্ট ব্যবহার করছেন, তারপরে আপনার লেআউটটা কিরকম হবে, কতজন এমপ্লয়ি এখানে কাজ করছে, প্রতি ইউনিট প্রোডাক্টের মানে দামটা কিরকম হচ্ছে, এরপর হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনার কোম্পানি কিভাবে এনশিওর করবে যে আপনার প্রোডাক্টের হচ্ছে হাই কোয়ালিটি। আচ্ছা, আপনারা কখনো একটা জিনিস খেয়াল করছেন কিনা, এই যে হচ্ছে এখন মানে এখন না আসলে কয়েক বছর থেকে দেখানো হচ্ছে অ্যাডগুলোতে, মানে অ্যাডভার্টাইজমেন্ট যখন টিভিতে কোনো অ্যাড দেওয়া হয়, ওই অ্যাডে কিন্তু দেখানো হয় প্রোডাকশন প্রসেস দেখানো হয়, তাই না? দেখা যায় আসলে আমাদের এবার এই পণ্যটি কোনো হাতে স্পর্শ ছাড়া একদম আধুনিক মেশিনে তৈরি করছে, কিন্তু কয়েক বছর আগেও কিন্তু এরকম ভাবে দেখানো হতো না। ঠিক আছে, কয়েক বছর আগেও কিন্তু ওই প্রোডাকশন প্রসেস কিন্তু কখনোই আপনাকে অ্যাডে দেখানো হতো না, বাট এখন কিন্তু সবকিছুই দেখায়। তার মানে এখন সবকিছু কিন্তু আপডেট হয়ে গেছে, একটা কাস্টমারের মনে হতেই পারে যে আমি যে জিনিসটা খাচ্ছি এটা আসলে কিভাবে তৈরি করছে, সেটা মানে আপনার হেলদি কিনা নাকি আনহেলদি কোনোভাবে তৈরি করছে, এই জন্যই কিন্তু আপনাকে এগুলো এখন সবকিছু দেখানো হয় যে আমরা এইভাবে তৈরি করছি, এই জিনিস ইউজ করছি, মানে এগুলো যখন আপনি এরকম বিজনেসটা করবেন, সেখানেও আপনি কি পণ্য তৈরি করবেন, সেই পণ্যের ক্ষেত্রে কিভাবে তৈরি করবেন, ডিজাইন কিরকম হবে, ইকুইপমেন্ট গুলো কি থাকবে, সবকিছু কিন্তু আপনাকে দেখাইতে হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে মার্কেটিং এ। আচ্ছা, বলেন তো আমাকে মার্কেটিংটা কি? বলতে পারবেন? কেউ কথা বলছে না। আচ্ছা, মার্কেটিং মানে হচ্ছে বাজারজাতকরণ বা বিপণন। ঠিক আছে, বাংলা মিনিং হচ্ছে বাজারজাতকরণ বা হচ্ছে বিপণন। আপনারা শুধু সহজ ভাষায় মনে রাখবেন যে প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে, দ্যাট মিনস একেবারে প্রোডাকশন প্রসেস থেকে শুরু করে একটা পণ্য কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত মাঝখানে যত কার্যাবলী হয় সবকিছুকেই আমরা মার্কেটিং বলবো। একটা প্রোডাক্ট উৎপাদনের কাছ থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত মাঝখানে যত কার্যাবলী হয় সবকিছুকেই আমরা মার্কেটিং বলবো। এটা জাস্ট আপনারা সহজ ভাষায় মনে রাখবেন। আর আমরা অনেকভাবে বলতে পারি যে মার্কেটিং হচ্ছে একটা প্রসেস, যে মাধ্যমে আপনি একটা বিনিময় করবেন, যার যেটা দরকার তাকে সেটা দিচ্ছেন, সেটা করার ফলে এবং সেখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন। বলতে আপনার যাওয়ার দরকার নাই। এখন আপনারা দেখেন এই যে মার্কেটিং এর যে ব্যাপারটা বলছি, এখানে চারটা এরিয়ার কথা বলছে। টার্গেট মার্কেট, একটা হচ্ছে প্রাইসিং, একটা ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে প্রমোশন। তো টার্গেট মার্কেটটা কি? টার্গেট মার্কেট হচ্ছে এই যে আপনি যখন কোনো বিজনেস শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কাদেরকে টার্গেট করছেন। দ্যাট মিনস আপনার টার্গেট মার্কেট কারা, যে আপনার প্রোডাক্টটা কে ইউজ করবে, তার বয়স কিরকম, বা এজ, জেন্ডার অনুযায়ী, ইনকাম অনুযায়ী ইউজ করতে পারবে কিনা, মানে এগুলো এক কথায় যে আপনার প্রোডাক্টটা কারা ইউজ করছে, কোন মার্কেটে আপনি প্রোডাক্টটাকে আপনি দিবেন। এখন একটা জিনিস থেকে মনে রাখবেন যে আসলে একই প্রোডাক্ট কিন্তু আপনার যে প্রোডাক্টটা এই যে আপনার আমাদের উত্তরবঙ্গে যে প্রোডাক্টটা চলে, সেম প্রোডাক্ট বা সেম ওয়েদার কিন্তু ওই যে আপনার হচ্ছে কখনো পাশে কিন্তু এরকম না। ঠিক আছে, বা ওখানকার যে প্রোডাক্টটা ওখানে যখন যে সময় চলে, কিন্তু এখানে এই সময়
নাও চলতে পারে। সো আপনি যখন কোনো প্রোডাক্ট তৈরি করবেন, কোনো বিজনেস করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লিখিত থাকতে হবে যে আপনার প্রোডাক্টের টার্গেট কাস্টমার কারা, টার্গেট মার্কেট কে, যে আপনার প্রোডাক্টটা কার জন্য আপনি তৈরি করছেন, কে কিনবে এটা, ঠিক আছে, কোন এজের লোকজন এই প্রোডাক্টটা কিনবে, বা আপনার জেন্ডার অনুযায়ী আপনি তৈরি করছেন কিনা, বা কোন ইনকামের লোকজন এটা কিনবে, এক কথায় আপনার প্রোডাক্টটা কাদের কাছে সেল করবেন। এরপর হচ্ছে প্রাইসিং। প্রাইসিংটা আপনারা বুঝতেই পারছেন যে প্রাইসিং এর বিভিন্ন কৌশল থাকে, সেগুলো অবলম্বন করে আপনার প্রোডাক্টের প্রাইসিংটা করতে হবে। আচ্ছা, একটা প্রোডাক্টের প্রাইসিং নরমালি কিভাবে করা হয় বলতে পারবেন? প্রাইসিং আপনার যাবতীয় যে কস্টিংটা লেবার উৎপাদন মূল্যের উপরে নির্ভর করে। মিলিয়ে তারপরে কিছু অংশ মানে লাভবান যাতে হওয়া যায় ওইটার উপরে মূলত প্রাইসিংটা নির্ধারণ করা হয়। তার মানে হচ্ছে নরমালি এভাবে করা হয়, হ্যাঁ, যে আপনার প্রোডাক্টটা তৈরি করতে কত খরচ হয়েছে, ঠিক আছে, আপনার প্রোডাক্ট তৈরি করতে প্রোডাকশন কস্ট কত হয়েছে, সেটার সাথে কিছু প্রফিট অ্যাড করে আপনি প্রাইসিংটা করবেন, ঠিক আছে। এটা মনে হচ্ছে আসলে আপনার প্রাইসিং এর ক্ষেত্রে আপনি এই কৌশল অবলম্বন করবেন, নাকি আপনার কম্পিউটাররা যেরকম প্রাইসিং আছে তার সঙ্গে তুলনা করে আপনি একটা রাখবেন, নাকি অনেক ক্ষেত্রে আপনি বেশি বেশি করে প্রফিট অ্যাড করার জন্য শুরুতেই প্রোডাক্টের দাম কম রাখবেন, যেন এর দাম কম দিয়ে একসময় যখন সবাই ইউজ করা হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনি দাম বাড়াই দেবেন। যেমন হচ্ছে আপনার নেটের কথা বলেন, ইন্টারনেট ইউজের কথা বলেন, একটা সময় কিন্তু অত বেশি ইন্টারনেট মানুষ ইউজ করতো না, কিন্তু দেখবেন যে শুধু তখন না, এখন পর্যন্ত কিন্তু গ্রামীণ ফোন আপনাকে অফার দিয়েই যাচ্ছে, অনেক কম দামে আপনাকে অনেক নেট ইউজ করার জন্য দিচ্ছে। এখন দেখা যাচ্ছে যারা হয়তো অত বেশি নেট ইউজ করতে অভ্যস্ত না, হয়তো দুই একবার নিয়ে ফেলেছে, তখন একটা অভ্যাস হয়ে গেছে, আবার সে তখন বেশি দামে কিনছে। এটা হচ্ছে প্রাইসিং এর একটা কৌশল থাকে। যাই হোক, যেই কৌশলে আপনি অবলম্বন করেন না কেন, আপনার এই প্ল্যানিং এর ভেতরে স্পষ্ট করে লেখা থাকতে হবে যে হ্যাঁ আমি এই কৌশলটা অবলম্বন করছি। এরপর হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন, যে explain how your goods or service will be distributed to customer, indicate whether they will be sold directly to customers or through retail outlets. দেখো কি আমি বললাম, আসলে আপনার প্রোডাক্ট আপনি কিভাবে কাস্টমারের কাছে পৌঁছাবেন, কাস্টমারের কাছে বিক্রি করবেন কিভাবে, যে আপনি নিজে প্রোডাকশন করছেন, নিজে সরাসরি বিক্রি করবেন, নাকি আপনি কোনো পাইকারি ব্যবসা কারোর কাছ থেকে কিনে আনছেন, কিনে এনে বিক্রি করবেন, নাকি আপনি আপনার প্রোডাকশন করার পরে আপনার প্রোডাক্টটা কারোর কাছে আপনি বিক্রি করছেন, সে এজেন্ট হিসেবে কাজ করছে এবং সে অন্য কারোর কাছে বিক্রি করছে, সে রিটেলার হিসেবে কাজ করে কাস্টমারের কাছে বিক্রি করছে। দ্যাট মিন্স আপনার প্রোডাক্টটা কিভাবে কাস্টমারের কাছে পৌঁছাবে, সেখানে কোন কোন ওয়ে থাকছে, ডিরেক্টলি যাবে নাকি ইনডিরেক্টলি যাবে, এটাও কিন্তু এখানে থাকতে হবে। এরপরে বলছি আমরা প্রমোশন, যে explain your promotion strategy indicating what types of advertising you will be using. প্রমোশন বলতে হচ্ছে আপনার প্রোডাক্টটাকে প্রমোট করা, যে আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে জানানো। যেমন সেক্ষেত্রে আপনি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আপনি বিলবোর্ডের মাধ্যমে জানাইতে পারেন, আপনি হচ্ছে বিভিন্ন অফারের মাধ্যমে জানাতে পারেন, আপনি স্পন্সরশিপের মাধ্যমে জানাতে পারেন। এই যখন ক্রিকেট খেলা হয় অনেক কিছু, অনেকেই দেখবেন রবি থাকে, তারপর হচ্ছে পেপসি থাকে, কি যেন থাকে, আমরা হচ্ছে ওই কোম্পানিগুলো স্পন্সর করছে, এর মাধ্যমে আপনি সেই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছেন। বা আপনার বিলবোর্ডে দেখবেন বড় করে লেখা আছে এই প্রোডাক্ট সম্পর্কে, ওর মাধ্যমে জানতে পারছেন, অ্যাড এর মাধ্যমে জানতে পারছেন, বা কোনো অফার দিচ্ছে, একটার সাথে একটা ফ্রি দিচ্ছে, হ্যাঁ, এরকম অনেক কিছুর মাধ্যমে বলা হচ্ছে আপনি আসলে এক্ষেত্রে কোন স্ট্র্যাটেজিগুলো অবলম্বন মানে আপনি ফলো করবেন বেসিক্যালি, সেগুলো কিন্তু এখানে থাকতে হবে। সো মার্কেটিং এর ক্ষেত্রে এই চারটা সেকশনের কথা আমরা বলছি, টার্গেট মার্কেট, প্রাইসিং, ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে প্রমোশন। তারপরে এখানে আরো অনেক কথা বলা আছে, যে আপনার কোম্পানি আসলে ওয়েবসাইট থাকবে কিনা, কারা ওয়েবসাইটে ভিজিট করবে, সেই ওয়েবসাইট দেখতে কিরকম হবে, সেখানে কি কি ইনফরমেশন প্রোভাইড করা থাকবে বা থাকবে আর কি, আপনি কাদের আপনার প্রোডাক্ট আপনি ইন্টারনেটের মাধ্যমে সেল করবেন কিনা, আপনি অনলাইন বিজনেস করছেন কিনা, তো সেরকম কোনো ওয়ে আছে কিনা আপনার মধ্যে, আপনার মানে এই প্ল্যানিং এর ভিতরে আপনি কাস্টমার কিভাবে অ্যাট্রাক্ট করবেন সেই সাইটটা ভিজিট করার জন্য, এরকম আরো অনেক কিছু থাকছে, ঠিক আছে। আপাতত গ্লোবাল ইস্যু নিয়ে কথা বলছে। আচ্ছা, এগুলো এত কিছু আপনাদের লাগবে না, শুধুমাত্র হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যান করতে করবেন। হ্যাঁ, একটা হচ্ছে গ্লোবাল ইস্যু বলতে হচ্ছে আসলে আপনি আপনার প্রোডাক্টটাকে ওয়ার্ল্ড ওয়াইড করতে চাচ্ছেন কিনা, কারণ আমি যখন বিজনেস শুরু করবেন তখন কিন্তু অবভিয়াসলি আপনার মাথার ভিতরে একটা জিনিস থাকবে, যত কিছু হোক না কেন একটা সার্টেন টাইম পরে আমার প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল হয়ে যাবে, সবাই ইউজ করবে। এরকম যদি আপনি এরকম ক্রাইটেরিয়া নিয়ে প্রোডাক্ট আপনি তৈরি করে থাকেন, এটা আসলে আপনি এরকম কোনো প্ল্যান আপনার আছে কিনা, থাকলে সেই প্ল্যানটা কিভাবে সামনের দিকে আগায় যাবে এটা থাকবে। আপনার ফিনান্সিয়াল প্ল্যানটা কিরকম হবে, যে আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি ক্যাশ কোথা থেকে পাবেন, আপনি হচ্ছে যদি কোনো ধার দেওয়া করেন, যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে সেক্ষেত্রে আপনার ঋণ করবেন, পরবর্তী সেই ঋণ আপনি কিভাবে পরিশোধ করবেন, এই সবকিছুই কিন্তু আপনার একটা বিজনেস সেকশন, যেটা আমরা বলছি সেকশনস অফ এ বিজনেস প্ল্যান, এই প্ল্যানিং এর ভিতরে কিন্তু থাকবে। এতক্ষণ যা কিছু পড়াইলাম সবকিছু হচ্ছে একটা কোশ্চেন, সেকশনস অফ এ বিজনেস প্ল্যান, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে বলবেন, মানে আমি তো অনেক স্পিডে যাই, বুঝতে না পারলে আমাকে একটু বলবেন। না ম্যাম, বোঝা যাচ্ছে ম্যাম। ঠিক আছে, এগুলো অনেক ইজি, না বোঝার আসলে সেরকম কিছু নাই। দেখি এরপরে কি আছে।
আচ্ছা, এরপর চ্যাপ্টার 5 হচ্ছে শেষ। হ্যাঁ, চ্যাপ্টার 5 আর কিছু নাই, সেকশনস অফ বিজনেস প্ল্যান কত শেষ। আর যেগুলো আছে এগুলো আপনাদের লাগছে না। কেন বিজনেস ফল করতেছে এগুলো দেখে লাভ নাই। বিজনেস ফল বিভিন্ন কারণেই করতে পারে, এটা আপনারা জানেনই। প্ল্যানিং এর ভুল থাকলে হতে পারে, অনেক কিছু কারণে হতে পারে। 6 নম্বর চ্যাপ্টার কি নিয়েছিল? আচ্ছা, যদি আপনাদের পরীক্ষা 12 তারিখে হয় তাহলে হচ্ছে সেই হিসেবে আপনাদের পরীক্ষা কবে হচ্ছে দেখেন তো, মানে শুক্র শনি কবে পড়ছে? 12 তারিখও হইলে ম্যাডাম 12 তারিখেই ফ্রাইডে হচ্ছে ম্যাম এক্সাম। 12 তারিখে শুক্রবার পড়তেছে না? জি ম্যাম, আর শনিবার 13 তারিখ পড়তেছে। আচ্ছা, 12 তারিখে শুক্রবার পড়তেছে। আজকে হচ্ছে 8 তারিখ, এরপর হচ্ছে 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখ, 5 তারিখ, 12 তারিখ। আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের পরীক্ষা 12 তারিখ থেকেই বোধহয় হবে। হ্যাঁ, জি ম্যাম। তার আগে এই যে কি বলবো, আর আবার আপনাদেরকে বলে দিব সব টাকা পয়সা পরিশোধ করেন। আচ্ছা, এখন চ্যাপ্টার 6 থেকে শুরু করে দিই আজকে। চ্যাপ্টার 6 হচ্ছে ম্যানেজিং ফর বিজনেস সাকসেস। ঠিক আছে, চ্যাপ্টার 6 হচ্ছে ম্যানেজিং ফর বিজনেস সাকসেস, মানে বিজনেস সাকসেস এর ক্ষেত্রে আপনি এই পুরো প্ল্যানটা কিভাবে ম্যানেজ করবেন, ম্যানেজমেন্ট নিয়ে চ্যাপ্টারটা। এক কথায় বলি, ম্যানেজমেন্ট নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা। দেখি আমরা চ্যাপ্টারের মধ্যে কি কি আছে। এই যে ম্যানেজমেন্ট কি, প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং এন্ড কন্ট্রোলিং রিসোর্সেস টু অ্যাচিভ স্পেসিফিক গোলস। মানে এখন ডেফিনিশন আকারে বললে, ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং এন্ড কন্ট্রোলিং রিসোর্সেস টু অ্যাচিভ স্পেসিফিক গোলস। আপনার একটা নির্দিষ্ট গোল অ্যাচিভ করার জন্য যে পুরো প্রসেসটা, যে প্ল্যানিংটা করবেন সেটা কিভাবে সমন্বিত করবেন, ডিরেকশন দিবেন কিভাবে, এবং সবকিছু মিলে কন্ট্রোলিং কিভাবে করবেন সেই রিসোর্সটাকে, এবং সেগুলো রিসোর্স করে সবকিছু কন্ট্রোল করে একটা নির্দিষ্ট ওয়ের মাধ্যমে সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য আপনি সামনের দিকে আগাবেন। এই প্রসেসটাই হচ্ছে আপনাদের ম্যানেজমেন্ট। আপনারা সবাই জানেন, কিন্তু ডেফিনিশন আকারে বললে। আচ্ছা, তো বলছি রোল অফ প্ল্যানিং, মানে প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং, এটা হচ্ছে ফাংশনস অফ ম্যানেজমেন্ট। ফাংশনস অফ ম্যানেজমেন্ট হচ্ছে চারটা জিনিস, চারটা ফাংশন। ম্যানেজমেন্টের চারটা ফাংশন, একটা হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, একটা ডিরেক্টিং, আর একটা হচ্ছে কন্ট্রোলিং। এটা শর্ট করে দেয়া আছে, মানে চ্যাপ্টারের শেষে বা আপনার কোন একটা টপিকের পরে এখানে সামারি করে দেয়া থাকে। তো প্রথমে আমরা বলছি, আমাদের এখানে একটা প্ল্যানের কথা বলছি, প্ল্যানিং এর কথা বলছি। তো প্ল্যানিং তো বুঝতে পারছেন যে ম্যানেজার সেট গোলস এন্ড ডিটারমাইন দ্য বেস্ট ওয়ে টু অ্যাচিভ দেম। Managers set goals and determine the best way to achieve them. তার মানে হচ্ছে প্ল্যানিংটা মানে হলো যে আপনার একটা ম্যানেজার হচ্ছে আপনার গোলটাকে অ্যাচিভ করার জন্য সেটাকে নির্দিষ্ট করবে, এবং সেই ওয়েতে আপনার কাজগুলো করবে। কোন বেস্ট ওয়েতে আপনি আগাইলে সেই গোলটাকে অ্যাচিভ করতে পারবেন, এটা করার জন্য যে কাজগুলো করা হয়, এটাই হচ্ছে প্ল্যানিং। এটাকে বলছি আমরা প্ল্যানিং। এখন বলছি যে ডেভেলপিং এই স্ট্র্যাটেজিক প্ল্যান। এখন স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা কি? দেখেন, প্ল্যানিং কিন্তু অনেক রকমেরই হয়, প্ল্যান কিন্তু সবারই থাকে, কিন্তু সবার প্ল্যান কিন্তু সাকসেস হয় না। প্ল্যান কিন্তু সাকসেস তাদেরই হবে যাদের প্ল্যানটা কৌশলী হবে। স্ট্র্যাটেজিক প্ল্যানিং থাকবে, which is the process of establishing an overall course of action. তার মানে হচ্ছে আপনি প্ল্যানিং তো যে কেউ করতে পারে, কিন্তু প্ল্যানিংটা ইফেক্টিভ হতে হবে, প্ল্যানিংটা কৌশলী হতে হবে। যে প্ল্যান করলে আপনি কাজটাকে বাস্তবায়ন করতে পারবেন, সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন, সেটাকে বলছি আমরা আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ওকে, এখন স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ভিতরে আপনার কিছু ব্যাপার থাকছে। You have identified the purpose of your company. You are ready to take the remaining steps in the strategic planning process. That means strategic planning process টা কি? Strategic planning process যেমন এখানে শর্ট করে দেওয়া আছে, এগুলো ডিটেইলসে কিন্তু একটু পরে আমি বলছি। প্রথমটা বলছি আমরা রাইট এ মিশন স্টেটমেন্ট that tells customers, employees and others why your organization exists. Identify your values or beliefs that will guide the behavior of members of the organization. Assess the company's strength, weakness, opportunity and threat. Establish goals and objectives or performance targets to direct all the activities that you will perform to achieve your mission. এরপর বলছি আমরা develop and implement tactical and operational plans to achieve goals and objectives.
এখন দেখেন একটু আগে যেটা আমরা বললাম, মানে প্রথম থেকে আমার যে টপিকটা ছিল ওটা কিন্তু ছিল সেকশনস অফ এ বিজনেস প্ল্যান, আর এখন যেটা পড়বেন সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস। দুটা কিন্তু আলাদা, একটা ছিল সেকশনস অফ এ বিজনেস প্ল্যান আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস। যে আপনার যে প্ল্যানিং যে প্রসেসটা আছে এটা আসলে কৌশলী হবে বা আপনার ভালো হবে, সেই প্রসেসটাতে কি কি থাকবে। প্রথমত ওই যে মিশন স্টেটমেন্ট, দ্যাট মিনস আপনার কোম্পানির লক্ষ্যটা কি, আপনার কোম্পানির ভিশনটা কি, সেই অনুযায়ী আপনি বর্তমানে কোন কাজগুলো করছেন, আপনার কোম্পানি এক্সিস্টেন্সের কারণটা কি, কি কারণে আপনার প্রতিষ্ঠানটা এখানে চলছে। তার মানে হচ্ছে যেন খুব সহজে এটা বোঝা যায় আপনার কোম্পানি কেন এক্সিস্ট করছে, যে আপনার কোম্পানি কি দরকার, মানে কেন দরকার। এই যে এটা যে উত্তরটা, এটাকে সবকিছু নিয়ে এটাও থাকবে এখানে, প্লাস আপনার কোম্পানির উদ্দেশ্য কি, আপনি কোথায় যেতে চাচ্ছেন বা আপনার ভিশনটা কি, সেই অনুযায়ী আপনি বর্তমানে কি কাজ করছেন। এরপর হচ্ছে আমরা কোর ভ্যালু। কোর মানে হচ্ছে বেসিক, কোর মানে হচ্ছে বেসিক ব্যাপারটা, যে what does this organization stand for, what values will define it, what principles should guide our action as we build and operate the business। এখানে বলছে বেসিক্যালি আপনার প্রতিষ্ঠানে আপনার যে এক্সিস্টেন্সের কারণটা আমি বুঝলাম যে হ্যাঁ এই কারণে আপনার এক্সিস্টেন্সটা আছে। এখন আপনার যে এক্সিস্টেন্স এটা থেকে আসলে কার কি উপকার হচ্ছে, ঠিক আছে, কার কতটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে, কে কত বেনিফিটেড হচ্ছে, এটা থাকছে আমাদের কোর ভ্যালুর মধ্যে। এটাও কিন্তু আপনার একটা যে হচ্ছে প্ল্যান করছেন সেই প্ল্যানিং এর ভিতরে থাকতে হবে। এরপরে বলছি আমরা আমাদের কন্ডাক্টের SWOT অ্যানালাইসিস, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। দেখছেন এই যে SWOT, ঠিকই বলছিলাম। এটা মানে SWOT মানে, SWOT মানে কি বলেন, একটু আগে বললাম SWOT বলেন, অ্যাব্রিভিয়েশন কি? ভুলে গিয়েছি ম্যাম। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? এই অন্য কেউ পারবেন না? অন্য কেউ তো কথাই বলছেন না, ব্যাপার কি? হ্যাঁ, আপনারা আসলে আছেন নাকি নাই? জি ম্যাম আছি। আছেন না? আরিফুল ইসলাম, আরিফ ভাই বলেন SWOT কি বলেন? ওয়ালাইকুম আসসালাম, বলেন আরিফ ভাই চুপচাপ। SWOT কি, SWOT কি? এটা কি ম্যাম অ্যানালাইসিস মার্কেটিং হবে কি এটা? এটা কেন মার্কেটিং হবে? আমি তো একটু আগে পড়াইলাম, আপনারা সবাই ভুলে গেছেন, তাহলে আপনাদেরকে পড়াই আমার কি লাভ হচ্ছে, এখনই কিছু মনে নাই, তাহলে ভাই ভাইকে কি করে মনে আসলে কিছুক্ষণ আগে বললেন ম্যাম। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেট। মানে আপনার হচ্ছে শক্তিশালী যে ব্যাপারটা, আপনার দুর্বলতা, সুবিধা এবং আপনার হুমকি। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর একটা হচ্ছে থ্রেট। তো বলা হচ্ছে আপনি যখন কোনো প্ল্যানিংটা করবেন, আপনার যে প্ল্যানিংটা কৌশলী যে প্ল্যানিং কথা আমরা বলছি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার SWOT অ্যানালাইসিসটা করতে হবে, যে আপনার প্রতিষ্ঠানে কোনটা স্ট্রেংথ, কোনটা উইকনেস, কোনটা অপরচুনিটি আর কোনটা থ্রেট। ঠিক আছে, এটা গেল হচ্ছে আপনার একটা প্ল্যানিং এর এক্সাম্পলটা আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে, যে আপনার ভালো কর্মী আছে এটা স্ট্রেংথ, ভালো কর্মী নাই এটা আপনার উইকনেস। আপনি হেলমেটের বিজনেস করছেন, সরকার থেকে বললো সবাইকে বাধ্যতামূলক করতে হবে, আলটিমেটলি আপনার একটা বেশি বিক্রি হবে, এটা আপনার অপরচুনিটি। আর যদি উল্টো হয় যে আপনার এমন একটা প্রতিষ্ঠানে বিজনেস করছেন যেটা আপনাকে বললো যে এখন ওই প্রোডাক্টটা মানে ব্যান করে দিল, ওটা চলবে না, কেউ নিতে পারবে না এই প্রোডাক্টটা, ওইটা হচ্ছে আপনার থ্রেট। এই গেল হচ্ছে আমাদের SWOT অ্যানালাইসিস। এরপরে হচ্ছে আমরা দেখছি সেট গোলস এন্ড অবজেক্টিভস। ওই যে আমরা মিশন আর ভিশন করলাম না, ঠিক সেরকম গোলস আর হচ্ছে অবজেক্টিভ। মিশন আর ভিশনটার মতো কিন্তু গোলস আর অবজেক্টিভ। গোলস মানে হচ্ছে ভিশন, অবজেক্টিভ মানে হচ্ছে মিশন। গোলস হচ্ছে আপনার লং টার্মে আপনি কি করতে চাচ্ছেন, আর অবজেক্টিভস হচ্ছে সেটাকে বাস্তবায়ন করার জন্য বর্তমানে শর্ট টার্মে কি কি কাজ করছেন, এটা হচ্ছে আপনার অবজেক্টিভ। আচ্ছা, এখানে এরপর আছে আপনার টেকনিক্যাল প্ল্যান করতে হবে, অপারেশনাল প্ল্যানিং করতে হবে, যে আপনি আসলে কি করতে চাচ্ছেন, কি না হচ্ছে, কোন প্ল্যানিংটা আপনি ঠিকভাবে করবেন, কোনটা ঠিকভাবে করবেন না। এই এক কথায় যে আপনার যে আমরা যে প্ল্যানিংটা করছি, যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং যে প্রসেসটা আছে, ওখানে প্রথমে আপনাকে ভিশন নিয়ে করতে হবে, এরপর আপনার হচ্ছে কোর ভ্যালু থাকবে, এরপরে হচ্ছে আপনার SWOT অ্যানালাইসিস থাকবে, দ্যাট ইজ স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেট। এরপরে হচ্ছে থাকবে হলো আপনার গোলস কি, আপনার অবজেক্টিভস কি, এরপরে থাকবে হচ্ছে আপনার অন্যান্য ট্যাকটিক্যাল প্ল্যানিং গুলো কি আছে, মানে আপনি অন্য কোন কোন প্ল্যানিং নেবেন, এটা যেন কি নেবেন, আর কি নেবেন। আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব কিছু প্ল্যানিং থাকবে যেটা অন্য কারো থাকবে না, মানে বিভিন্ন কৌশলী কিছু স্টেপ আপনার থাকবে, কৌশলী কিছু ব্যাপার আপনার থাকবে যেটা অন্য কারো থাকছে না। ঠিক আছে, তো আজকে হচ্ছে এই চ্যাপ্টার মানে এই টপিক পর্যন্তই থাক। আমি নেক্সট দিন এই যে অর্গানাইজিং টা শুরু করব, নেক্সট দিন অর্গানাইজিং এর যে ব্যাপারটা আছে সেটা শুরু করব। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিব। হ্যাঁ।